গোপাল, তোকে আজকে একটা বিশেষ জরুরি খবর দেওয়ার জন্যই সকাল সকাল এখানে ডেকে পাঠালাম। বলুন বাবু, আমার জন্য নতুন কি আদেশ আছে? ওদিকের মাঠের সব কাজ আমি তো একলাই গুছিয়ে রেখেছি। কালকে সকালের দিকে আমার আদরের মেয়ে কবিতা শহর থেকে তার জামাই বিক্রমকে সাথে নিয়ে গ্রামে ফিরে আসবে। বাহ, এ তো খুশির খবর শুনলাম বাবু। অনেকদিন পর দিদি আর জামাই বাবু আমাদের এই ছিমছাম গায়ে ফিরে আসছেন। ওরা দুজনে অনেক দিন পর অনেক দূর পথ পাড়ি দিয়ে গ্রামে আসবে, তাই ওনাদের ভালো খাতির যত্নের ব্যবস্থা করতে হবে। আপনি ঘরের ব্যবস্থা নিয়ে এক ফোঁটাও কোনো চিন্তা করবেন না বাবু। আমি নিজের হাতে সব কাজ চমৎকারভাবে গুছিয়ে রাখব। শহরের বড় আড়ত থেকে হরেক রকমের নতুন ফল আর দামি মাছ মাংসের ভালো সওদা বাজারে গিয়ে তোকে কিনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আজকে বিকেলের দিকেই বড় হাটে যাব, আর কালকে ভোরে আমি নিজে গিয়ে ওনাদের স্টেশনে নিয়ে আসব। তুই আমার বিশ্বস্ত মানুষ গোপাল, ওদের যেন এখানে এসে কোনো নতুন ধরনের কষ্ট বা কোনো সামান্য অসুবিধার মুখে পড়তে না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু। কবিতা দিদি আর বিক্রম বাবুর আদর যত্নে আমি কোনো প্রকার খামতি রাখব না, সব সামলে নেব। কবিতা দিদি, বিক্রম বাবু, আপনারা দুজনে পথ পাড়ি দিয়ে ভালো সময় আমাদের এই স্টেশনে এসে নামলেন। গোপাল দাদা, তুমি এই সাত সকালে আমাদের নিতে স্টেশনে চলে এসেছো? তোমার শরীর এখন কেমন আছে বলো তো দাদা? আমি ভালো আছি দিদি। চলুন, পালকি আর চটের গাড়ি গাড়ি বাইরে তৈরি আছে, আপনাদের তো ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। বাহ গোপালদা, আপনি তো দ্রুত হাত চালিয়ে সব ব্যবস্থা করে রেখেছেন। তবে এই গায়ের হাওয়াটা কিন্তু ভারী চমৎকার। দিদি, আপনারা ধনী মানুষ, আপনাদের এই ছোট গ্রামে যেন কোনো কষ্ট না হয় সেই দিকে আমি সব সময় কড়া নজর রাখব। এ কি কথা বলছো গোপাল দাদা? কষ্ট হবে কেন? আচ্ছা দাদা, তুমি কি আমাদের থাকার ব্যবস্থাটা নিজের বাড়িতেই করেছো নাকি? আমাদের কি আর সেই কপাল আছে দিদি? আপনাদের ঘরের অবস্থা ব্যবস্থা কানাইবাবুর ওই পাকা দালানেই করা হয়েছে। আর এখানে দাঁড়িয়ে কথাবার্তার কোনো প্রয়োজন নেই। তোরা অনেক দূর থেকে এসেছিস, এখন ঘরে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ দিদি, আপনারা ভেতরে চলুন। আজকে থেকে আপনাদের সব দেখাশোনার কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে মন দিয়ে করব। বাবা, অনেক বছর পর এই গ্রামে ফিরে এসে আমার নিজের মনের ভেতর আনন্দ আর শান্তি লাগছে। হ্যাঁ বাবা, কবিতা একদম খাঁটি কথা বলেছে। শহরের চারিদিকের নোংরা ধুলোবালি ছেড়ে এই ছিমছাম গ্রামটা দেখতে সত্যি ভারী চমৎকার। বাবা, আমরা এবার কিন্তু আমাদের ওই গোপাল দাদার বাড়িতে গিয়ে জমিয়ে একবেলা নিমন্ত্রণের আহার খেতে চাই। এ কি অদ্ভুত বায়না ধরছিস কবিতা? তোরা তো ভালো করেই জানিস যে ওদের টাকা পয়সার অবস্থা খারাপ। আমরা তো অন্য কোনো বড় রাজকীয় ভোজের কথা বলছি না বাবা। গোপাল দাদার হাতের রান্না খাওয়ার ইচ্ছা হয়েছে। তোরা যদি এখন অমন গরিব ঘরে গিয়ে একসাথে হাজির হোস, তবে ওরা নতুন বিপদের মুখে পড়বে মা। বাবা, গোপালদাকে আমরা কোনো প্রকার নতুন অসুবিধের মধ্যে ফেলব না। আপনি দয়া করে আমাদের জন্য একটুখানি সুব্যবস্থা করে দিন। হ্যাঁ বাবা, আমরা ওই ছোট বাড়িতেই আহার করব। উল্টে ওনাদের সাথে বসে গল্পগাছা করলে আমাদের ভালো লাগবে। তোরা যখন দুজনে মিলে এত করে বলছিস, তখন আমি আর তোদের এই সুন্দর ইচ্ছার মাঝে কোনো নতুন বাধা দেব না। সাবিত্রী, একটা খুশির খবর শোনো। আমাদের কবিতা দিদি আর বিক্রমবাবু কালকে দুপুরে আমাদের এই বাড়িতে খেতে আসবেন। ও মা, সত্যি বলছো? বহু বছর পর আমাদের এই ছোট গরিবের ঘরে এমন সম্মানিত নতুন অতিথি পা রাখবেন গো। হ্যাঁ সাবিত্রী, কবিতা দিদি নিজে জেদ করে কানাইবাবুর কাছ থেকে এই নিমন্ত্রণের অনুমতি আদায় করে নিয়েছেন। কিন্তু আমাদের ঘরের অবস্থা তো খারাপ। এখন চারিদিকের আকাশে যেভাবে মেঘ জমে আছে, তাতে তো আমার ভয়ই লাগছে। হ্যাঁ সাবিত্রী, এই ভর বর্ষার দিনে আমাদের ঘরের এই ভাঙা চালার অবস্থা শোচনীয়। সামান্য বৃষ্টি হলেই ঘরের মেঝেতে জল গড়িয়ে পড়ে। তার উপর আমাদের নিজেদের হাতের কাছে এখন কোনো বাড়তি টাকা পয়সাও অবশিষ্ট নেই। ওনাদের সামনে যে কি খাবার দেব তা ভেবে যে আমার বুক কাঁপছে। কানাইবাবুর কাছে গিয়ে যে এ অসময়ে একটুখানি টাকা ধার চাইবো, নিজের মান সম্মানের কারণে সেটা আমি কোনো মতে পাচ্ছি না।
হ্যাঁ, কানাইবাবু নিজের আদরের মেয়েই যখন আমাদের বাড়িতে অতিথি হয়ে আসবে, তখন ওনার কাছে হাত পাতা মোটেই ঠিক দেখায় না। তবে এখন এই নতুন সমস্যার সমাধান কিভাবে করা যায় বলো তো সাবিত্রী? আমার নিজের মাথায় তো কোনো নতুন উপায় আসছে না। তুমি নিজের মনকে এভাবে আর দুর্বল করো না গো। তুমি ঘরের দাওয়ায় একটু শান্ত হয়ে বসো, দেখি আমি কোনো নতুন ব্যবস্থা করতে পারি কিনা। সাবিত্রী বৌদি, আজ এই ভর সকালে এমন ম্লান মুখ করে আমার এই উঠোনে কেন এসে দাঁড়ালে গো? কোনো নতুন সমস্যা হয়েছে নাকি? আর বলো না সরলা বোন, আজ দুপুরে আমাদের ঘরে শহর থেকে কানাইবাবুর মেয়ে কবিতা আর জামাই বিক্রম বাবু খেতে আসবেন। এই তো খুশির কথা বৌদি, কিন্তু তোমার মুখের ওপর অমন দুশ্চিন্তার কালো ছায়া কেন দেখতে পাচ্ছি বলো তো? আমাদের ঘরের অবস্থা তো তুমি ভালো করেই জানো বোন। ওনাদের ভালো মন্দ খাওয়ানোর জন্য আমার হাতের কাছে কোনো টাকা পয়সা নেই গো। ও মা, এই সামান্য কথা বৌদি, আমার নিজের কাছে এই চটের কোণে রাখা অল্প কিছু জমানো টাকা আছে গো, তুমি এই টাকাগুলো নিজের কাছেই রাখো। কিন্তু সরলা বোন, এই সামান্য কয়টা টাকা দিয়ে হাটের এত বড় বাজার আর ভালো সওদা করা কি কোনোভাবে সম্ভব হবে? আমার ঘরে তো আর বাড়তি টাকা অবশিষ্ট নেই গো বৌদি। এই বানের দিনে আমাদের নিজেদের সংসারও টেনে টুনে কোনো মতে চলছে গো। সরলা বোন যে টাকা দিল, তাতে তো ভালো সওদা হবে না। তুমি আমার এই কানের দুল দুটো বাজারে গিয়ে ভালো দামে বিক্রি করে এসো। এ কি কাণ্ড করছো সাবিত্রী? আমি বেঁচে থাকতে তোমার এই বিয়ের শেষ গয়না বিক্রি করে অতিথির আহারের টাকা কোনো মতেই জোগাড় করব না। কিন্তু কবিতা দিদি আর বিক্রম বাবু যদি আমাদের এই ঘরে এসে সামান্য আহারটুকুও পেট ভরে না খেতে পারে, তবে আমাদের যে বড় লজ্জা হবে। তুমি দুল দুটো নিজের কানের ভেতর সাবধানে আবার পরে নাও সাবিত্রী। সরলা যে টাকা ধার দিয়েছে তা নিয়ে আমি বাজারে চললাম। হুম, কবিতা দিদি, বিক্রম বাবু, আপনারা দুজনে এই পথ পাড়ি দিয়ে ভালো সময় আমাদের এই ছোট গরিবের ঘরে এসে পা রাখলেন। সাবিত্রী বৌদি, তোমার এই ছিমছাম ঘরটা দেখতে বড় ভালো লাগছে গো। কিন্তু বৌদি, ঘরের এই ভেতরের ছাদটা তো পুরনো। হ্যাঁ দিদি, আমরা এবার এই বর্ষা নামার আগেই ঘরের এই ভাঙা চালাটা নতুন খড় দিয়ে সুন্দর করে ঠিক করব ভেবেছিলাম। তা ভেবেছিলে যখন বৌদি, তখন আর দেরি করে এই বানের দিন পর্যন্ত ঘরের এই জীর্ণ দশা ফেলে রাখলে কেন বলো তো? আমাদের এই সংসারের খাটুনির যা আয়, তা দিয়ে প্রতিদিনের খরচ চালিয়ে অমন নতুন ঘর তোলার টাকা কোনো মতে জমাতে পারিনি দিদি। এই গ্রামের চারিদিকে শান্ত প্রকৃতির মাঝে এমন সুন্দর একটা ঘর অন্য এক আনন্দ দেয়। আপনারা ধনী ঘরের মানুষ হয়েও আমাদের এই সামান্য ভাঙা ঘরের প্রশংসা করছেন দেখে আমার নিজের বুকের ভেতরের সব ভয় দূর হয়ে গেল। বৌদি, তুমি আর ওখানে দাঁড়িয়ে থেকে কথা বাড়িও না। গোপাল দাদা এখনো হাট থেকে ভালো বাজার নিয়ে ঘরে ফিরে এলো না কেন গো? উনি এইমাত্র বাজারে গেছেন দিদি, ফিরে আসবেন। আপনারা এই শীতল পাটির ওপর একটু শান্ত হয়ে বসে নিজেদের ক্লান্তি দূর করুন। তুমি হাট থেকে এত কবিতা দিদি আর বিক্রম বাবুর জন্য এমন সামান্য আর ছোট ছোট নদীর মাছ কিনে নিয়ে এলে যে। আর বলো না সাবিত্রী, আজকের এই বানের দিনে বাজারে মাছ মাংসের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে চড়ে গেছে গো। কিন্তু আমাদের ঘরে অমন শহরের নতুন অতিথি এসেছেন, এইটুকু সামান্য খাবার দিয়ে কি ওনাদের দুপুরের আহার কোনোভাবে চালানো সম্ভব হবে? আমার চটের থলেতে যে সামান্য কয়টা টাকা ছিল তা দিয়ে এই ছোট মাছ আর সবজি ছাড়া অন্য কোনো বড় সওদা করা মোটেও সম্ভব হলো না। ও মা, তুমি ওদিকে চেয়ে দেখো, কবিতা দিদি আর বিক্রম বাবু কিন্তু অনেক আগেই আমাদের ঘরের শীতল পাটির ওপর এসে আরাম করে বসে আছেন। আচ্ছা সাবিত্রী, তুমি আর চিন্তা করে একদম সময় নষ্ট করো না। তুমি বরং এই তাজা সবজিগুলো বঁটি দিয়ে কাটাকুটি করতে বসে পড়ো। হ্যাঁ, তুমি তবে আর এক মুহূর্তও বাইরে দাঁড়িয়ে থেকো না গো। তুমি সোজা রান্নাঘরের ভেতরে গিয়ে উনুনের আগুনটা ভালো করে সামলাও।
আমি এখনই উনুনে শুকনো কাঠ গুঁজে দিয়ে ভাত আর এই মাংসের তরকারি মন দিয়ে রাঁধতে শুরু করে দিচ্ছি। সাবিত্রী, তুমি সবজিগুলো কুটে দাও। রান্নাঘরের ওই মাটির হাঁড়ি আর কড়াইগুলো আমি অনেক আগেই সুন্দর করে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে রেখেই দিয়েছি গো। বাহ, তুমি লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছো সাবিত্রী। আমাদের আজকের এই সামান্য রান্না যেন সুস্বাদু আর ভারী খাসা হয়। এ কি কাণ্ড গোপাল দাদা! চারিদিকের আকাশ কালো করে হুট করে অমন বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমাদের থালের উপর জলের ফোঁটা পড়ছে গো। ওরে বাবারে, দিদি আপনার এই বানের জলের মাঝে কষ্টের মুখে পড়ে গেলেন। আমি এখনই একটা বড় চটের বস্তা এনে চালার উপর বেঁধে দিচ্ছি। কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না গোপালদা। আপনি আর উঠোনের ওই কাদা জলের ভেতর গিয়ে খাটুনি বাড়িয়ে একদম সময় নষ্ট করবেন না। হ্যাঁ গোপাল দাদা, বিক্রম একদম খাঁটি কথা বলেছে। এমন সুন্দর বৃষ্টির দিনে এই ভাঙা ঘরের নিচে বসে কাদার গন্ধ শুঁকে খাবার মজাই আলাদা। কিন্তু দিদি, আপনারা শহরের পাকা দালান কোঠায় সারা জীবন রাজকীয় আরামে বড় হয়েছেন। আমার এই গরিবের ঘরের জীর্ণ দশা দেখে লজ্জা লাগছে। আপনি নিজের মনকে এভাবে আর ছোট করবেন না গোপালদা। অনেক বছর পর আমরা দুজনে এমন প্রকৃতির কাছাকাছি এসে মনের সুখে খাচ্ছি। হ্যাঁ দাদা, তুমি আর সাবিত্রী বৌদি দুজনে মিলে ঘরের ওই শুকনো কোণে একটু শান্ত হয়ে বসো তো। আমরা আনন্দের সাথে এই রান্না খেয়ে নিচ্ছি। আপনারা ধনী মানুষ হয়েও আমাদের এই সামান্য ভাঙা ঘরের অভাবকে এমন আনন্দের সাথে আপন করে নিলেন দেখে আমার চোখ জুড়িয়ে গেল দিদি। বৌদির হাতের এই ছোট মাছের চড়া ঝোল আর গরম ভাত সত্যি অমৃতের মতো খাসা হয়েছে গোপালদা। এ বৃষ্টির মাঝে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমরা তো এই ঘরের বৃষ্টি বিলাস উপভোগ করছি দাদা। আজকে দুপুরে গোপালের বাড়িতে গিয়ে নিমন্ত্রণের আহার ভালো মনে শেষ করে ঘরে ফিরে এলি তো মা? হ্যাঁ বাবা, আমরা তৃপ্তি করে খেয়ে এসেছি, কিন্তু গোপাল দাদার ওই ছোট ঘরের চালার অবস্থা যে শোচনীয় আর জীর্ণ হয়ে আছে। হ্যাঁ বাবা, কবিতা একদম খাঁটি কথা বলেছে। আজকে দুপুরে আমরা যখন খেতে বসলাম তখন সামান্য বৃষ্টিতেই ঘরের চালা দিয়ে মেঝেতে জল গড়িয়ে পড়ছিল। ওরে মা, অনেক বছর আগে আমি নিজে তোকে ওই গোপালকে ডেকে বলেছিলাম যে তোর ঘর ঠিক করতে যত টাকা লাগে আমি দেব, কিন্তু সে শোনেনি। গোপাল দাদা আত্মসম্মানী মানুষ বাবা, তাই হয়তো তোমার কাছ থেকে অমন টাকা নিজের ঘরের জন্য চেয়ে নিতে ওনার লজ্জা লেগেছিল। সে খাঁটি আর সৎ মনের মানুষ মা। এবার তোরা দুজনে যদি নিজেরা দাঁড়িয়ে থেকে অমন একটা ভালো ব্যবস্থা করতে পারিস তবে খাসা হয়। হ্যাঁ বাবা, আমরা নিজেরা কালকে সকাল সকাল কাজের লোক আর নতুন টিনের ছাদ নিয়ে গোপালদার ওই ভাঙা বাড়িতে হাজির হব। বাবা, তুমি যদি আমাদের এই নতুন কাজের জন্য শহরের বড় আড়ত থেকে কিছু ভালো জিনিসপত্র আর মিস্ত্রি জোগাড় করে দাও তবে আমাদের সুবিধা হয়। তোরা ভালো একটা কাজের কথা বলছিস মা। তোদের এই সুন্দর ইচ্ছার মাঝে আমি এক ফোঁটাও কোনো নতুন বাধার সৃষ্টি করব না, সব দিয়ে দেব। তাহলে আর দেরি করে লাভ নেই বাবা। আমি আজকে রাতেই ওদিকের পাড়ার সব মিস্ত্রিদের কালকে ভোরের কাজের জন্য শক্ত কথা দিয়ে আসছি। কবিতা দিদি, বিক্রমবাবু, আপনার এই সাত সকালে এত কাজের লোকজন আর নতুন টিনের ছাদ নিয়ে আমাদের এই ছোট ভাঙা উঠানে কেন হাজির হলেন? গোপাল দাদা, তুমি আর ওখানে দাঁড়িয়ে থেকে অমন কাঁচুমাচু মুখ করে হাত জোড় করো না। আজ থেকে তোমাদের এই ভাঙা ঘর আমরা সুন্দর করে নতুন করে তুলব। একই কাণ্ড দিদি, আমি এক সামান্য কর্মচারী মানুষ। আপনাদের কাছ থেকে নিজের ঘরের জন্য এত দামি উপহার আমি কোনোভাবেই নিজের হাতে নিতে পারবো না। গোপালদা, আপনি হুট করে অমন পর ভাবার কথা মুখে আনবেন না। আপনি তো কবিতার নিজের আপন বড় ভাইয়ের মতো একজন অভিভাবক। হ্যাঁ দাদা, তুমি যদি আমাকে নিজের আসল ছোট বোন মনে করো তবে এই বোনের তরফ থেকে দেওয়া ঘরের সামান্য উপহার তুমি এক ফোঁটাও ফেরাতে পারবে না। কিন্তু দিদি, কানাইবাবুর দয়ায় আমার এই সংসারে দিনকাল এরকম ভালোই চলে যাচ্ছে। ওনার জামাইয়ের টাকা দিয়ে ঘর তোলা লজ্জার কথা। আপনি নিজের মনকে এভাবে আর দুর্বল করবেন না গোপালদা। নিজের পরিবারের উন্নতির জন্য এই কাজ করা আনন্দের বিষয়। কবিতা দিদি যখন নিজের মুখে এত বড় আদরের কথা বলছেন তখন ওনার এই ভালোবাসার দান ফেলে দেওয়া আমাদের পক্ষে কঠিন হবে। বৌদি একদম মনের মতো কথা বলেছে।
মিস্ত্রি ভাইরা, তোমরা আর সময় নষ্ট না করে ওই গোপাল দাদার পুরনো ঘরের পাশে নতুন ঘরের কাজ শুরু করো। দিদি, আপনাদের এই উপকারের কথা আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই বুকের ভেতরের কোণে যত্ন করে আগলে রাখবো। গোপাল, তোর এই নতুন ঘরের কাজ দেখতে আমি আজকে পথ ধরে আনন্দের সাথে তোদের এই উঠোনে ছুটে এলাম। আসুন বাবু, এই নতুন পাকা ঘরের বারান্দায় একটু শান্ত হয়ে বসুন। কবিতা দিদি আর বিক্রম বাবুর পরম খাটুনিতেই আজকে এই উঠানে বড় একটি দালান উঠলো। ঘরটা দেখতে সত্যি খাসার ভারী হয়েছে গোপাল। আমার মেয়ে আর জামাই তোদের জন্য মনের মতো একটা মাথা গোঁজবার ঠাঁই করে দিল। হ্যাঁ বাবু, ওনাদের এই দয়ালু মনের ঋণ আমি এই জীবনে কোনো নতুন উপায়ে শোধ করতে পারবো না। ওনারা ভালো মনের মানুষ। তোরা খাঁটি মানুষ গোপাল। এবার এই নতুন ঘর তোলবার খুশিতে এই পুরো গাঁয়ের সব মানুষের জন্য এক নিমন্ত্রণের আয়োজন করতে হবে। এ কি বলছেন বাবু? এই গ্রামের সব মানুষকে ডেকে নিমন্ত্রণের বড় ভোজ খাওয়ানোর মতো বাড়তি টাকা পয়সা তো আমাদের হাতে এক মুঠাও অবশিষ্ট নেই। তুই ওসব নিয়ে নিজের মনে আর দুশ্চিন্তার কালো ছায়া রাখিস না গোপাল। তোকে এই ভোজের জন্য ভালো ভালো নতুন রান্নার আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যখন নিজের মুখে এমন আদেশ করছেন, তখন আমি আর কোনো নতুন বাধার কথা না বলে সবাইকে নিমন্ত্রণ করবার কাজে লেগে যাচ্ছি। হ্যাঁ গোপাল, তুই হাত চালিয়ে চারিদিকের পাড়ার সব মানুষকে কালকে দুপুরের ভোজের জন্য শক্ত করে নেমন্তন্ন দিয়ে আয়। কানাই বাবু তো খুশির চোটে পুরো গাঁয়ের সব মানুষকে নিমন্ত্রণ করার আদেশ দিয়ে নিজের দালান কোঠায় ফিরে গেলেন গো। হ্যাঁ সাবিত্রী, আমার নিজের মনের ভেতরেও এই ভোজের খরচ নিয়ে নতুন দুশ্চিন্তা আর গভীর ভয়ের জন্ম হয়েছে। কবিতা দিদি আর বিক্রম বাবু যদি এই নতুন ঘরটা না তুলে সেই টাকাটা আমাদের দিতেন, তবে সেই টাকা দিয়ে আমরা গ্রামের মানুষকে সহজে খাওয়াতে পারতাম। এখন তো আমাদের হাতের চটের থলেতে একটা বাড়তি টাকা অবশিষ্ট নেই। হাটের এই এত বড় বাজার আর দামি সওদা কিভাবে করব বলো তো সাবিত্রী? চারিদিকের কোনো মানুষের কাছ থেকে এই অসময়ে কিছু টাকা ধার চেয়ে নিয়ে আসবো? এই বানের দিনে সেই উপায়ও একেবারে পুরোপুরি বন্ধ গো। আমরা দুজনে মিলে আর নতুন পথ খুঁজে পাচ্ছি না সাবিত্রী। আমাদের এই অভাবের কথা কানাই বাবুর কাছে গিয়ে খুলে বলাই ভালো। হ্যাঁ, কানাই বাবু দয়ালু মনের সম্মানিত মানুষ। ওনাকে সব কথা খুলে বললে উনি নিশ্চয়ই আমাদের এই চরম বিপদ বুঝতে পারবেন। তবে আর এখানে বসে থেকে মনের জ্বর কমানো ঠিক হবে না সাবিত্রী। কালকে ভোরবেলায় সূর্য ওঠবার সাথেই আমি ওনার পাকা দালানে গিয়ে হাজির হব। তুমি নিজের মনকে শক্ত রাখো। ওপরওয়ালা যখন আমাদের এমন সুন্দর নতুন ঘর দিয়েছেন, তখন এই সমস্যার একটা ভালো উপায় নিশ্চয়ই হবে। গোপাল, ভোজের বাজার নিয়ে অমন ম্লান মুখে চিন্তা করছিস কেন? তোদের এক ফোঁটাও ভাবতে হবে না। বাবু, আপনি নিজে এত বাজার আর রান্নার লোক নিয়ে এই সাত সকালে আমাদের ছোট উঠানে চলে এলেন যে গো। তোরা গরিব মানুষ গোপাল। এই নতুন ঘর তোলবার খুশিতে আমার তরফ থেকে এই গায়ের সব মানুষের জন্য একটা উপহার। কানাই বাবু, আপনার এই দয়া আর আতিথেয়তা দেখে আমার নিজের বুকের ভেতরের সব পুরনো ভয় একেবারে ধুয়ে মুছে গেল গো। সাবিত্রী বৌদি, তোমরা দুজনে আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না। চলো, আমরা দুজনে মিলে রান্নাঘরের সব কাজ গুছিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ গো কবিতা দিদি, রান্নার ঠাকুর তো উনুন ধরিয়ে দিয়েছেন। আমরা দুজনে বরং মশলা বাটার কাজটা সুন্দর করে সামলাই গিয়ে চলো। হ্যাঁ মা কবিতা, তোরা দুই যা মিলে রান্নার সব আয়োজন মন দিয়ে দেখাশোনা কর। আমি গ্রামের বাকি মানুষকে ডেকে আনি। বাবু, আপনার এই উপকারের কথা আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত বুকের ভেতরের কোণে যত্ন করে আগলে রাখবো। তুই আর অমন কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকিস না গোপাল। তুই হাত চালিয়ে মিস্ত্রিদের বসবার জন্য উঠোনে শীতল পাটি বিছিয়ে দে। গোপাল দাদা, আমরা কিন্তু তোমাদের এই পুরনো ঘরের চালার নিচেই আজ ভোজে সব সুস্বাদু খাবার তৃপ্তি করে একসাথে খাবো গো। হ্যাঁ গোপালদা, কবিতা একদম খাঁটি কথা বলেছে। নতুন পাকা ঘরের চেয়ে এই প্রকৃতির কাছাকাছি বসে মাটির গন্ধে খাওয়ার মজাই আলাদা।
এ কি অদ্ভুত বায়না ধরেছো দিদি! গ্রামের সব সম্মানিত মানুষ তো ওদিকে নতুন বারান্দায় বসে আরামে আহার করছে। ওনারা ওখানেই বসুন গোপালদা, কিন্তু আমাদের এই ঘরের ভাঙা চালার নিচে বসে সবার সাথে খেতে ভালো লাগবে। হ্যাঁ দাদা, তুমি আর কথা বাড়িয়ে একদম সময় নষ্ট করো না। তুমি এই মাটির থালায় গরম ভাত আর খাসির মাংস নিজের হাতে বেড়ে দাও তো দেখি। আপনারা ধনী মানুষ হয়েও আমাদের এই সামান্য ঘরের পুরনো স্মৃতিকে এমন সুন্দর করে আপন করে নিলেন দেখে আমার চোখ জুড়িয়ে গেল দিদি। কবিতা দিদি আর বিক্রম বাবু সত্যি সোনার টুকরো মানুষ। ওনাদের এই সুন্দর একতা আর সততার বন্ধন দেখে আমার বুক ভরে গেল। বৌদি, আপনার হাতের এই রান্নার স্বাদ সত্যি অমৃতের মতো খাসা হয়েছে। এই ঘরের নিচে বসে খাওয়ার আনন্দ আমরা সারা জীবন মনে রাখব। হ্যাঁ বিক্রম, তুমি একদম মনের মতো কথা বলেছ। এই সুন্দর গায়ে চারিদিকে শান্ত পরিবেশ আমাদের এই ভোজের আনন্দ একেবারে দ্বিগুণ করে দিল।